আমার চোখের সামনে আমার স্বামী আর একটা মেয়ে বধূ বেশে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার মাথাটা ভন ভন করছে। রিয়াদ তাহলে বিয়ে করলো নাকি? এসব কি রিয়াদ? এই মেয়েটাকে আমার স্ত্রী। তাহলে আমি কে? তোমার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, বিদায় হও এখন। সমস্ত রীতিতে আমি তোমার স্ত্রী রিয়াদ। আমার সাথে এত বড় অন্যায় তুমি করতে পারো না। সব কিছু ভুলে আমি তোমার সাথে সংসার করছি, তাহলে কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? তুমি কোনো রাজরানী নও যে সব ভুলে গিয়ে সংসার করব আর আমি মেনে নেব। এতদিন বাবা বেঁচে ছিল তাই আমি কিছুই বলতে পারিনি। সে যখন এই দুনিয়ায় নেই, তাহলে এখন আমার আর কিসের ভয়? তাই বলে তুমি আমাকে না জানিয়ে এই কাজ কিভাবে করতে পারো? রিয়াদের পাশে দাঁড়ানো মেয়েটা আমার সামনে এসে আমার গালে কয়েকটা চড় লাগালো। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, আর না কিছু বলতে পারছি। মেয়েটা আমার চুলের মুঠি ধরে বলল, এই বাড়ি এখন থেকে আমার। এখান থেকে 5 মিনিটের মধ্যে বের হয়ে যা, না হলে তোকে খুন করে ফেলবো। ডার্লিং, এসব মেয়েদের সাথে বেশি কথা না বলাই ভালো। আবর্জনার সাথে যত কম মেশা যায় ততই ভালো, না হলে গায়ে ছড়িয়ে যাবে। আমি রিয়াদের কথা শুনে যেন দাঁড়াবার শক্তি হারিয়ে ফেলেছি। যেই মানুষটা দিনে 100 বার আমাকে ভালোবাসার কথা বলতো, সে আজকে আমাকে আবর্জনা সম্বোধন করছে। করবেই তো, আমার মতন অনাথ মেয়েকে তো আবর্জনাই বলবে। রিয়াদ আমার সামনে একটা কাগজ ধরে বলল, চটপট সাইন করে বিদায় হও। আমার বাড়ি এখন ভালোবাসাময় হবে। অভিনয় করতে করতে আজ আমি ক্লান্ত। তাড়াতাড়ি সাইন করে দাও। আজকে আমার সত্যিকারের ভালোবাসাকে আমি পেয়েছি, তার সাথে আজকে আমার ফুলসজ্জা। তুমি তাড়াতাড়ি কেটে পড়ো। না রিয়াদ, তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না। আমার আমার অপরাধটা কি? তোর প্রথম অপরাধ, তুই আমার আর জুলির ভিতরে প্রবেশ করেছিস। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু তুই আমাদের ভিতরে এসে পড়েছিলি। তোর দ্বিতীয় অপরাধ, তুই হচ্ছিস আমাদের বাড়ির চাকর। একটা চাকরের সাথে বিয়ে দিয়েছে আমার বাবা। সেই সময় আমার মনে কি চলছিল জানিস? আমার বুড়ো বাপটাকে খুন করে ফেলি। কিন্তু সম্পত্তি তো বিয়ের আগেই তোর নামে করে দিয়েছিল, তাই চুপচাপ ছিলাম। কদিন আগে সম্পত্তির পেপারে সাইন করে তুই সেটা আমাকে দিয়ে দিয়েছিস, আর বাবাও মারা গেল। তাই দেখলাম আর অপেক্ষা করা ঠিক হবে না। তাহলে আমাকে ভালোবাসি বলতে, আমাকে তোমার বুকে রেখে ঘুম পাড়িয়ে দিতে, এসব তোমার অভিনয় ছিল? কচ্ছি খুকি, এখনো বুঝতে পারোনি? আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। চিৎকার করে কাঁদছি। আমার আর্তনাদ কে শুনবে? যাকে ভালোবাসি সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি নিয়ে থাকবো আমি? কোথায় যাব আমি? অভাগীর কপালে কি কোনোদিন সুখ আসবে না? আমার মা ছিল রিয়াদদের বাড়ির কাজের লোক। সেই সূত্রে আমাকেও এই বাড়িতে কাজের লোকের দায়িত্ব দেওয়া হয় মা মারা যাওয়ার পর। কিন্তু সেই সময় ভেবেছিলাম সুখটা হয়তো এইবার আমার জীবনে আসছে। বাবা, মানে রিয়াদের বাবা, আমাকে তার পুত্রবধূ বানিয়ে নেয়। রিয়াদের সাথেই আমাকে বিয়ে দেয়। সেই সময় রিয়াদের মনে কোনো রাগ বা ক্ষোভ দেখিনি। রিয়াদ আমাকে সব সময় বলতো, জানো সুমি, ধনী গরিব ফকির মিসকিন এসবের আড়ালে আমাদের একটা পরিচয় আছে, সেটা হলো আমরা মানুষ। যখনই মনে হবে তুমি এই বাড়ির চাকর ছিলে, তারপর বউ হয়েছ, তখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগবে আমি জানি। কিন্তু সেই সময় একটা জিনিস তুমি মনে রাখবে, তুমিও একটা মানুষ। আর একটা মানুষের হাত ধরে পথ চলা শুরু তোমার, তখন দেখবে মন একদম ভালো হয়ে যাবে। রিয়াদকে নিয়ে আমি কোনোদিন কোনো কিছুই ভাবিনি, কিন্তু বিয়ের পর সে এমন এমন কথা আমাকে বলতো, আমি তাকে ভালো না বেসে পারিনি। কোনোদিন মনেই হয়নি এই মানুষটার ভিতর এমন একটা মানুষ আছে যে কিনা তার ভালোর মুখোশ ছেড়ে বের হয়ে আসবে। রিয়াদের ধমকে আমার ভাবনায় ব্যাঘাত ঘটল। তাড়াতাড়ি সাইন করে বিদায় হও। সাইন করার সময় কলমটা দিয়ে লিখতে পারছিলাম না, বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল। তাছাড়া আমি লিখতেও জানি না। রিয়াদের পাশের মেয়েটা টিটকারি দিয়ে বলল, ওর হাতে যে কলমটা দিলে ও লিখতে জানে তো? রিয়াদ বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে সে গোমূর্খ। পেটে পা দিলে বউ বেরোবে না। বাহ রিয়াদ বাহ, খুব ভালোই পারলে আমার ভালোবাসাটাকে খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত করে। মনে মনে বললাম। কলমের কালি দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা কালো কালার করে ফেললাম। রিয়াদের দেখানো জায়গাটা টিপসই দিয়ে এক কাপড়ে বের হয়ে গেলাম বাসা থেকে। কড়া রোদে টিপ টিপ পায়ে হেঁটে চলেছি।
এখন আমার ঠিকানা মায়ের রেখে যাওয়া কোণে ঘরখানা। কিন্তু খাবো কি? আমার শরীরের এই অবস্থায় ভালো কিছু না খেলে বাবুটার ক্ষতি হবে। ইচ্ছে করছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ির দ্বারা পিষে থাকি। আমার মুখটাও যেন না চেনা যায়। অবশ্য চিনতে পারা আর না পারার কোনো পার্থক্য নেই। আমার লাশ তো বেওয়ারিশ হিসাবেই গণ্য হবে। যাকে এক সমুদ্র ভালোবাসলাম, শেষমেশ সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল সেই সমুদ্রের ভেতরেই। জানি না ওপরওয়ালা আমার ভাগ্যে কি লিখে রেখেছে, তবে তার দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার গর্ভে রয়েছে। হয়তো এটাই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে থাকবে। সুমি বাড়ি থেকে বের হওয়ার সময় রিয়াদের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বারবার বলতে ইচ্ছে করছে, প্রিয়, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর সেই তোমাকেই আমি তাড়িয়ে দিলাম। সুমি চলে যাওয়ার পর থেকে রিয়াদ কষ্ট আর মনের যন্ত্রণায় নিজের চুল ছিঁড়ে ফেলছে। জুলি রিয়াদকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই রিয়াদকে শান্ত করতে পারছে না। দোস্ত, তুই এভাবে ভেঙে পড়িস তাহলে কিভাবে চলবে বল? রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, তোকে আমি কিভাবে বোঝাই জুলি? যেই মানুষটা আমার থেকে দূরে চলে গেল, যাকে আমি তাড়িয়ে দিলাম, সে যে আমার অর্ধ অঙ্গ। তাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তাকে ছাড়া যদি থাকতে নাই পারবি, তাহলে তাড়িয়ে দিলি কেন? আমি চাই না রে জুলি, আমার প্রিয় আমার কাছে থেকে কষ্ট পাক। ও আমার কাছে থাকলে আমি কিভাবে বলবো যে আমি এই দুনিয়ায় মাত্র কয়েকদিনের অতিথি? কিভাবে বলবো? তাই বলে সত্যটা না জানিয়ে থাকবি? একবার ভাবতে পারছিস, যখন সত্যিটা সুমি জানতে পারবে, তখন ওর মনের অবস্থাটা কি হবে? ও কোনোদিন জানতে পারবে না দোস্ত। কয়েকদিন পর সবাই জানতে পারবে আমি দেশের বাইরে শিফট হয়ে যাব। আমার মরার খবরও কেউ জানবে না, আমার প্রিয়ও জানবে না। মেয়েটাকে এভাবে অন্ধকারে রাখিস না, পাগল হয়ে যাবে মেয়েটা। কিচ্ছু হবে না দোস্ত, আমার প্রিয় মনের দিক থেকে খুব শক্ত। আমি যদি ওর সামনে বিয়ের নাটকটা না করতাম, তাহলে হয়তো ওর মনে আমার জন্য ঘৃণা তৈরি করতে পারতাম না। ঘৃণা তৈরি করে তোর লাভটা কি হলো? আমার ওপর ঘৃণা করে যদিও অন্য কাউকে ভালোবাসতে পারে, তাহলে বাকি জীবনটা সুখে থাকবে। আমার কোনো স্মৃতিই ওকে তাড়া করবে না, কারণ ঘৃণার চাদরে সব কিছু ঢেকে যাবে। রিয়াদ নামের অধ্যায়টা বিলুপ্ত হয়ে যাবে ওর জীবন থেকে। জুলি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুই এখনো মেয়েদের মন চিনতে পারিসনি। ও তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোর করা ব্যবহার হয়তো ওকে তোর প্রতি ঘৃণা জন্মাতে সাহায্য করবে, কিন্তু সেই মনে অন্য কাউকে বসাতে পারবে না। পারবে, ঠিক পারবে। আমার থেকে বেশি কেউ ভালোবাসলেই আমার প্রিয় আমাকে ভুলে যেতে বাধ্য হবে, আর সেটাই আমি চাই। রিয়াদ এবার আর নিজেকে ঠিক রাখতে পারল না। প্রচণ্ড কষ্টে রিয়াদ চিৎকার করে কাঁদতে থাকে। কত স্বপ্ন ছিল প্রিয়র সাথে সারাটা জীবন চলার, কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি। তাই মরণব্যাধি ক্যান্সারের আক্রমণের শিকার হয় রিয়াদ। কাঁদতে কাঁদতে রিয়াদ জ্ঞান হারিয়ে ফেলেছে। জুলি বাড়ির কাজের লোক রহিমের সাহায্য নিয়ে রিয়াদকে ঘরের ভিতর নিয়ে যায়। রিয়াদের বন্ধু সাজ্জাদ রিয়াদের ফ্যামিলি ডাক্তার। ওকে ফোন দেয় জুলি। সাজ্জাদ রিয়াদের কন্ডিশন দেখে বেশ চমকে যায়। পরিস্থিতি খুব খারাপের দিকে। জুলিকে জানায় রিয়াদের ব্লাড প্রেশার প্রচণ্ড হারে ফল করেছে, দ্রুত হাসপাতালে নিতে হবে। সুমি একটা যাত্রী ছাউনিতে বসে আছে। দূর থেকে রিয়াদের আর এক বন্ধু রুমেল সুমিকে এখানে দেখে ভীষণ অবাক হয়, কারণ সুমি কখনো একা বের হয় না। সাথে সবসময় রিয়াদ কিংবা রিয়াদের বাবা থাকতো। কিন্তু আজকে সুমিকে একা দেখে খুব অবাক হলো রুমেল। তাই সুমির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবি, আপনি একা কেন? রিয়াদ কোথায়? রুমেলের কথা শুনে সুমি ডুকরে কেঁদে উঠল। কি বলবে ওকে? রিয়াদ ডিভোর্স দিয়ে আমাকে বের করে দিয়েছে, নাকি বলবো যে আমিই চলে এসেছি? সত্যিটাই বলা ভালো, সবাইকে জানানো উচিত রিয়াদের ভালো মানুষই। কিন্তু সুমি এটাই জানে না রিয়াদ এসব তার সাথে কেন করেছে। তাই রুমেলের সাথে সমস্ত ঘটনা খুলে বলে। এসব কথা শুনে রুমেল যেন আকাশ থেকে পড়ল। যে মানুষটার মনে মায়ায় ভরা, সে এমন একটা কাজ করলো, ভাবতেই কেমন যেন লাগছে রুমেলের। রুমেল ঠিক করলো সুমিকে নিজের বাসায় নিয়ে যাবে, কিন্তু সুমি রাজি হতে চাচ্ছিল না, কারণ সে রুমেলের বাসায় আছে এটা যদি রিয়াদ জানে, তাহলে তাকে আরও অপমানিত হতে হবে। কিন্তু রুমেল বলল, আমার বাসাটা একান্তই আমার, সেখানে রিয়াদের কোনো অধিকার নেই। আমি ওর খাইও না পড়িও না। চলুন আমার সাথে। আমার স্ত্রী আর 2 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, আপনার সময় কাটবে।
একজন মানুষ হিসাবে আপনাকে এই অবস্থায় একা ছেড়ে দিতে পারি না কোনোভাবেই। অগত্যা রুমেলের জোড়াজুড়িতে সুমি আর না করতে পারল না, কারণ রুমেল ভাইয়ের আবদার নিয়ে সুমিকে নিয়ে যেতে চেয়েছে। হাসপাতালে কিছুক্ষণ পর রিয়াদের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে মুখ দিয়ে একটা কথাই বের হয়ে যায়, প্রিয়। জুলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিয়াদের পাশে বসে বলে, এখন কেমন লাগছে? তুই একটু রুমেলের কাছে কল কর দোস্ত, প্রিয়কে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে বেরও করে দিবি, আবার আশ্রয়ের ব্যবস্থাও করে দিবি। আমার প্রিয়কে তো আমি তার দোষে বের করে দিইনি, ওকে বাঁচাতে বের করে দিয়েছি। যদি জানতে পারি আমার শরীরের অবস্থা এমন, ও কি বেঁচে থাকতে পারবে? জুলি রুমেলের কাছে কল দিয়ে জানতে পারলো সুমি ওদের বাড়িতেই আছে। রিয়াদ একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়লো, এটা ভেবে যে ওর মনের মতোই সব কাজ হচ্ছে। তুমি সুখে থাকবে প্রিয়, তোমাকে আমি বাইরে বের করে দিয়েছি নিজের পায়ে দাঁড়াতে পারো যাতে। একটা নাম হবে তোমার, যেখানে থাকবে না কোনো আমার নামের সঙ্গ, শুধু সুমি নামেই চিনবে সবাই তোমাকে। যতদিন বেঁচে আছি তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েই যাব। জুলি রিয়াদের দিকে তাকিয়ে বলল, আমি তোকে আবারও বলছি রিয়াদ, মেয়েটাকে সব সত্যিটা জানিয়ে দে। যখন ও জানতে পারবে তোর ক্যান্সারের কথা, তখন ও নিজেকে কি ক্ষমা করতে পারবে? আগেও বলেছি, এখনো বলছি, ও কোনো কিছুই জানবে না। তোদের কাছেও অনুরোধ, ওকে কিচ্ছু জানাস না। রুমেলের স্ত্রী রাইমা অনেক চেষ্টা করেও সুমিকে কিছু খাওয়াতে পারছে না। আপু, আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনার সাথে আপনার পেটের বাবুটারও ক্ষতি হবে। দয়া করে খাবারগুলো খেয়ে নিন। কিভাবে খাবো বোন? যেই মানুষটাকে পৃথিবীর সমান ভালোবাসতাম, সে আমার ভালোবাসার এমন প্রতিদান দিল, আমাকে বাড়ি থেকে বের করে দিল। এসব ভাবলে আমার গলা দিয়ে খাবার নামবে না। কিন্তু আমার পেটের বাবু আছে, এটা কাউকে জানতে দিও না আপু, দয়া করে। রাইমা জোর করে সুমিকে খাইয়ে দিয়ে ঘরে আরাম করতে বলে। রাইমা রুমেলের সাথে সুমির প্রেগনেন্সির বিষয়টা বলতেই রুমেল জুলির মোবাইলে কল দেয়। রাইমা বারবার নিষেধ করে জানাতে, কিন্তু রুমেল এত বড় সংবাদ রিয়াদকে না দিয়ে শান্তি পাচ্ছে না। ছেলেটার কয়েকদিন পর হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। যাওয়ার আগে তার বাবা হওয়ার খবরটা তাকে না দিলে রুমেল নিজেকে ক্ষমা করতে পারবে না। হাসপাতালের বেডে শুয়ে আছে, জুলির মোবাইলে কল আসলো। হ্যাঁ বল। ওপাশ থেকে কিছু বলতেই জুলি মোবাইলটা রিয়াদের কাছে দিল। হ্যাঁ রুমেল বল। কিছুক্ষণ কথা বলার পর রিয়াদ চিৎকার করে কেঁদে ওঠে। জুলি একটু উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোর, এমন হাঁপাচ্ছিস কেন? আমার আমার প্রিয় মা হবে, আমি বাবা হব, কিন্তু আমার সন্তানকে আমি নিজের কাছে পাবো না। ভাবতে পারছিস কতটা যন্ত্রণা হচ্ছে আমার? কাঁদতে কাঁদতে রিয়াদ নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সাজ্জাদ নিজের কেবিন থেকে দ্রুত এসে রিয়াদের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। ইনজেকশন পুশ করে দিতেই রিয়াদ ঘুমের কোলে ঢলে পড়ে। আজকের নিয়তির কারণে রিয়াদ তার সন্তানকেও দেখতে পারবে না। বাবুটা পৃথিবীর মুখ দেখার আগেই হয়তো রিয়াদ চলে যাবে অনন্তকালের জন্য, যেখান থেকে ফিরে আসতে পারবে না। কোনোদিন রিয়াদ তার প্রিয়কে ছুঁয়ে দেখতে পারবে না, না পারবে নিজের বাবুটার ছোট্ট তুলতুলে হাত পাগুলো ধরতে। জুলি রিয়াদকে দেখছে, কত শান্তির ঘুম দিচ্ছে প্রিয় বন্ধুটা, কতটাই না ভালোবাসে সুমি নামের মেয়েটাকে। তাকে ভালো থাকতে দেওয়ার জন্য কত নাটকই না করলো, কিন্তু এর শেষ পরিণতি যে বিধাতাই ভালো জানে। 7 দিন পর রিয়াদের দেহের কন্ডিশন খারাপের দিকে চলে যায়। সাজ্জাদ সিদ্ধান্ত নেয় এবার আর এখানে থাকা যাবে না, রিয়াদের কথা মতো ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। হয়তো আর কিছুদিন পর সবার প্রিয় বন্ধু রিয়াদ আর থাকবে না এই দুনিয়াতে। ওর মৃত্যুটা অজানা থাকবে সবার কাছে। এদিকে রুমেল আর নিজেকে ঠিক রাখতে পারে না। বন্ধুর বারবার নিষেধ করা সত্ত্বেও সে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সুমিকে সমস্ত সত্য কথা বলে দেয়। রিয়াদের ক্যান্সার শুনে সুমি চিৎকার করে কাঁদতে থাকে। কেন করলে এসব আমার সাথে রিয়াদ, কেন করলে? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কষ্টটা কেন আমাকে বলনি? ভালোবাসো তাই আমাকে আলাদা করে দিলে, কিন্তু তোমার সুমি যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে থাকতে চেয়েছিলাম, সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, সাথে সাথে ডিভোর্সও দিয়ে দিলে। রুমেল বলল, না ভাবি না, রিয়াদ আপনাকে ডিভোর্স দেয়নি। আপনি তো পড়তে জানেন না,
যা তা লেখা একটা কাগজে আপনার প্রিন্ট সিগনেচার করে দিতে বলে। কেন জানেন? যেন আপনি মনে করেন যে ওর সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই, আর অন্য কাউকে ভালোবাসতে পারবেন। কিন্তু আমার বন্ধুটা যে নিজের শেষ নিঃশ্বাস অবধি কোনো এক মায়ার বন্ধনে, পবিত্র বন্ধনে আপনার সাথেই বাঁচতে চেয়েছিল। সেই কারণে সে আপনাকে ডিভোর্স দিতে পারেনি। এসব ছিল আপনাকে দেখানোর জন্য, যাতে ওর প্রতি ঘৃণাটা বেড়ে যায়। সুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভুল ছিলে রিয়াদ, আমি এই জীবনে শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুমি তোমার সুমিকে চিনতেই পারোনি। ঘৃণা করব, তবুও তোমাকেই ভালোবাসবো। সাজ্জাদ এবং জুলি রিয়াদকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে। জুলি ওদেরকে প্লেনে তুলে ফিরে আসবে। জুলি আর রিয়াদ পিছনের সিটে বসে আছে, সাজ্জাদ ড্রাইভিং করছে। ওরা চলে যাওয়ার পর জুলি গাড়িটা ড্রাইভ করে বাড়িতে আনবে। পথমধ্যে জুলি সাজ্জাদকে বলে, খুব পানি পিপাসা লেগেছে, এক গ্লাস পানি আনতে পারবি? তুই বস, আমি আসছি। সিট বেল্ট খুলে সাজ্জাদ গাড়ির দরজাটা খুলে একটা দোকানে যায় পানি আনতে, আর জুলি তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকে। সাজ্জাদ দৌড়ে এসে গাড়িটা ধরতে পারে না। জুলি রিয়াদকে নিয়ে দৃষ্টির বাইরে মিলিয়ে যায়। এদিকে সুমি মনের যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। কষ্টটা কিছুতেই মেনে নিতে পারছে না, চিৎকার করে কাঁদছে, কেঁদেই যাচ্ছে। রুমেল ভাইয়া, আমি আমার রিয়াদের কাছে যাব, আমাকে ওর কাছে একটু নিয়ে চলুন না। রুমেলের সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলতে থাকে সুমি। রুমেল একটা দীর্ঘশ্বাস ফেলে সুমিকে বলে, অনেক লেট হয়ে গেছে ভাবি। সাজ্জাদ আর রিয়াদ বাইরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে অনেক আগে। এতক্ষণে হয়তো প্লেনে চড়ে উড়ে গে। কথাটা শেষ করার আগেই রুমেলের মোবাইলে রিং বেজে উঠল। ফোনটা রিসিভ করে, হ্যাঁ, হোয়াট? ওকে। ফোনটা রেখে মুখে একটা চিন্তা এনে বলল, চলুন ভাবি। কোথায় যাব? আগে চলুন, এত কথা বলার টাইম নেই, জলদি চলুন। সুমি আর রুমেল রওনা দিল কোনো এক জায়গায়। সুমি না জানলেও রুমেল অবশ্যই জানে সে কোথায় যাচ্ছে। গাড়িটা একটা হসপিটালের সামনে থামলো। রিসেপশনে রিয়াদ কোথায় আছে জিজ্ঞেস করে সুমিকে সাথে নিয়েই সেদিকে গেল। কেবিনের দরজা খুলতেই দেখলো রিয়াদ বেডে শুয়ে আছে, আর জুলি রিয়াদের মাথার কাছে দাঁড়িয়ে আছে। জুলিকে দেখে সুমির একটু রাগ হলো না, কারণ সব সত্য যে জানা, এখন তার রাগ দেখানোর মানে হলো বোকামি। সুমি দৌড়ে গিয়ে রিয়াদের বুকে আছড়ে পড়ল। তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। তুমি কেন বলনি তোমার ক্যান্সার হয়েছে? বাঁধ ভেঙে গেছে সুমির কান্নার। কথা তো ছিল সারা জীবন একসাথে বাঁচবো। রিয়াদ নিভু নিভু চোখে সুমির দিকে তাকিয়ে আছে। প্রিয়কে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, হাতটা একটু একটু নড়ছে। সুমি বুঝতে পেরে ডান হাতটা নিজের মধ্যে নিয়ে একটা চুমু খেয়ে রিয়াদ হাতটা নিজের মুখের ওপর রাখে। সুমির চোখের জলে রিয়াদের হাত ভিজে যাচ্ছে। কিছু বলতে চাইছিল রিয়াদ, কিন্তু তার আগেই চোখ বুজে এলো। সুমি চিৎকার করে কেঁদে উঠল। সুমি ভাবলো অন্য কিছু, তাই এত চিৎকার। জুলি ওর পাশে দাঁড়িয়ে ওকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবেন না ভাবি, হতাশার কোনো কারণ নেই। আমাদের রিয়াদের কিচ্ছু হয়নি, না কোনো ক্যান্সার, না কোনো অন্য কিছু, সব কিছুই লোভ লালসা। সুমি চোখে জল নিয়ে জিজ্ঞেস করলো, আমি আমি বুঝতে পারছি না, আপনি ঠিক কি বলছেন? সাজ্জাদ। সাজ্জাদ ভাইয়া কি করেছে? রিয়াদের তো বেস্ট ফ্রেন্ড উনি। সব কিছু এর হাতে সাজানো নাটক। কি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি ঠিক বুঝলাম না আপু। আমি বুঝিয়ে বলছি। আমাদের বন্ধু মানে সাজ্জাদ আপনার পারিবারিক ডাক্তার ছিল, তাই না? হ্যাঁ ছিল। বাবা অসুস্থ হওয়ার পর রোজ আসতো, এমনকি উনি মারা যাওয়ার পরও আসতো। হয়তো রিয়াদকে সান্ত্বনা দিতে আসতো। সেই রিয়াদকে সান্ত্বনা দিতে আসতো না, সে আপনাকে দেখতে আসতো। কি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তাহলে শুনুন, রেগুলার আপনাদের বাড়িতে আসতে আসতে আপনার চেহারার মোহে পড়ে গিয়েছিল সে। কোনোভাবে নিজেকে আপনার থেকে দূরে রাখতে পারতো না, তাই কারণে অকারণে আপনাদের বাড়িতে আসতো। আস্তে আস্তে তার আকাঙ্ক্ষা পাল্টাতে লাগলো, আপনার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতো। তারপর ওর আসল চেহারা দেখালো, বিভিন্ন প্ল্যান করে মিথ্যা রিপোর্ট বানিয়ে রিয়াদের ক্যান্সার রটিয়ে দিল। আর রিয়াদকে প্রতিদিন স্লো পয়জন দিতে আর ঘুমের ওষুধ তো আছেই। আস্তে আস্তে রিয়াদের দেহ কাহিল হতে থাকলো, আর সবাই মনে করেই নিল যে আসলেই ওর ক্যান্সার হয়েছে। কিন্তু সত্যটা আমি গতকালকে জেনেছি। রিয়াদ অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন জ্ঞান ফেরে,
তখনও খাবে বলছিল। আমি সাজ্জাদের কাছে জিজ্ঞেস করতে যাই যে ওকে এখন খাওয়ানো যাবে কিনা, কিন্তু ওর কেবিনের সামনে গিয়ে সব কিছু বুঝে ফেলি। ফোনে কারোর সঙ্গে সমস্ত প্ল্যানের বিষয়ে কথা বলছিল। বুঝতে বাকি রইল না যে ওটা ওর বিদেশে থাকা কোনো এক বন্ধু হবে হয়তো। ওর সব খবর আমি বুঝে ফেলেছি, ওকে এটা জানতে দিলাম না। তাই সেই সময় চুপ করেছিলাম, সময় মতন রিয়াদকে নিয়ে যাতে অন্য কোথাও চলে যেতে পারি। এয়ারপোর্টে আসার পথে এই কাজটি সফলভাবে করতে পেরেছি। সুমি জুলির কথা শুনে পৃথিবী ভরে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। কষ্টের পরেও সুখটাই প্রকৃত সুখ। আজকে সুমির সুখ প্রকাশ করার ভাষা তার একমাত্র চোখের জল। আজ আর তার কোনো দুঃখ নেই, আছে শুধু সুখ আর ভালোবাসা। রিয়াদের কিছু হয়নি, তার কাছ থেকে কোথাও যাবে না, এটা ভাবলেই সুখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তাকে ভালোবেসে শেষ সময় পর্যন্ত তার সাথেই থাকবে। সুমি চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কিন্তু এই পানি কষ্টের না, সুখের পানি। তার ভালোবাসাকে ফিরে পাওয়া আনন্দের পানি। আগামী পথ চলা একসাথে হওয়ার আকাঙ্ক্ষার পানি। সমস্ত প্রমাণ পুলিশের কাছে দেওয়ার পর তারা বিভিন্ন ইনভেস্টিগেশন এবং ডাক্তারকে রিয়াদের দেওয়া ওষুধগুলো দেখালে সিওর হয়ে যায় যে সমস্ত কিছুই সাজ্জাদের প্ল্যান ছিল। তারা তাকে অ্যারেস্ট করে জেলে ভরে রাখে। কয়েক মাস পর রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সুমিও ফুটফুটে একটা মেয়ের জন্ম দেয়। রিয়াদ এবং সুমির নামের সাথে মিল রেখে নাম রাখা হয় রিশা। ভালোবাসার সংসার ভালোই চলছে রিয়াদ ও সুমির। কুনসুটি ভালোবাসা, মেয়ের সাথে খেলা, এই নিয়েই দিন পার হচ্ছে। মেয়েটাও যেন বাবার সব কথা বুঝতে পারে। রিয়াদ যখন আদর করে, মেয়ের সাথে কথা বলে, তখন ও দুই হাতে তালি দিতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। বাবা মেয়ের কথোপকথন মন ভরে দেখে সুমি। কিছু মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ইচ্ছে হয় সুমির। একদিন সুমি মেয়ের সাথে খেলছিল আর রিয়াদ পাশেই বসেছিল। এমন সময় ফোনে একটা কল আসে। রিসিভ করতেই বলে, হ্যাঁ রুমেল বল। হোয়াট, কি বলছিস এসব? আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিতেই সুমি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? না কিছু না, বাদ দাও, চলো ক্ষুধা লেগেছে। তুমি আমার মামামটাকে ধরো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। বিকালে রিয়াদ একটু বাইরে বের হয়। এক জায়গায় দাঁড়িয়ে আছে রিয়াদ আর রুমেল। কেন করতে গিয়েছিলিস সাজ্জাদ এসব? তোকে শুধু বন্ধু না, ভাইয়ের নজরে দেখতাম, কিন্তু তুই আমার কাছ থেকে আমার কলিজাকে কেড়ে নিতে চেয়েছিলি। কিন্তু তোর ধারণা ভুল ছিল। যাই করতিস না কেন, আমার সুমিকে নিজের করে পেতিস না। আমি মারা গেলেও না, ও হলো আমার অর্ধ অঙ্গ। আমার পূর্ণতা ওকে কেউ দিতে পারতো না। দেখ না, বিধাতার লীলা খেলা। আমার ক্যান্সার হওয়ার নাটক বানালি, কিন্তু শেষমেশ সত্যিকারের ক্যান্সারের শিকার হয়ে তুই শুয়ে আছিস। এটাই বিধাতার নিয়তি। তোকে আমি মাফ করে দিয়েছিলাম সাজ্জাদ, কিন্তু তোর পাপ তোকে মাফ করেনি। দুফোঁটা জল গড়িয়ে পড়ল রিয়াদের চোখ থেকে। বেইমানি করলেও সে তো বন্ধু ছিল, সেজন্যই হয়তো এই জল। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।